আমি তোকে বিয়ে করতে রাজি অদ্রি, কিন্তু এক শর্তে। তোকে আজ রাতে আমার সাথে থাকতে হবে। সিজান ভাইকে সবসময় ভদ্র ছেলে বলেই মনে করত অদ্রিজা। তবে এমন কুরুচিপূর্ণ প্রস্তাবে চোখ মুখ কুঁচকায়, সাথে চোখে ভারী অশ্রু জমা হয়। কিন্তু কথার জবাব দিতে পারে না অদ্রিজা। তবে ওকে চুপ থাকতে দেখে সিজান আবারও নিজের মতো করে বলে, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি তোকে বিয়ে করব কি না। ঢোক গিলল অদ্রিজা। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। কি বলবে মাথায় কিছুই আসছে না। তবে এর মাঝে এক গম্ভীর পুরুষালী কণ্ঠে শোনা যায়, এসব কেমন কথা সিজান? তোমায় তো এসব শিক্ষা দেয়নি। একই সাথে চমকে ওঠে সিজান ও অদ্রিজা। অদ্রিজা ভয়ে জামা খামছে ধরে চোখ বন্ধ করে নেয়। তাতে চোখের কার্নিশ বেয়ে চোখের অশ্রু বেয়ে পড়ে। সিজান অবাক হয়ে উঠে দাঁড়িয়ে যায়, তারপর হতবাক গলায় লোকটাকে দেখে বলে, সাইফান মামা, তুমি এখানে? হ্যাঁ, তোর মা ঠিকানা দিয়ে পাঠালো। তারপর অদ্রিজার দিকে একবার স্থির চোখে তাকিয়ে সাইফান সিজানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, এই মেয়ে কি তোদের পাশের ফ্ল্যাটের, যার সাথে তোর মা বিয়ে ঠিক করেছে? হুম। সিজান জবাব দিতেই সাইফান শান্ত চোখে আবারও তাকায় অদ্রিজার পানে। ছোটখাটো একটা তুলতুলে খরগোশের বাচ্চার মতো দেখতে। মেয়েটা নিতান্তই ছোট। বয়স কত হবে? 17-18 হবে হয়তো। আর সেই মেয়েকেই তার ভাগিনা এসব প্রস্তাব দিচ্ছে ভাবতেই মন বিষিয়ে উঠল। তবে জবাব করল না সাইফান। পাশ থেকে চেয়ার টেনে বসলো টেবিলে। তাতে সিজান স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে চেয়ারে বসে। সাইফান শান্ত চোখে আবার অদ্রিজাকে পরোক্ষ করল। মেয়েটার চোখ মুখ খিঁচে বসে আছে, তাই শান্ত নির্জীব গলায় বলে, নাম কি? অদ্রিজা। চমকে চোখ খোলে। তারপর তার পাশে তাকায়। এক শক্তপোক্ত পুরুষের মুখাবয়ব দেখে থমকায়। তারপর চমকালো চোখ নিয়ে সিজানের দিকে তাকাতেই সিজান হেসে বলে, আমার মামা। চোখ সরিয়ে আবারও সাইফানের দিকে তাকালো অদ্রিজা। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলো। 30-এর কোটায় হবে হয়তো। ঢোক গিল অদ্রিজা। তারপর চোখ নিজের কোলে রাখা হাতের ওপর চোখ স্থির রেখে শান্ত গলায় বলে, অদ্রিজা নওয়াজ। কিসে পড়েন? ইন্টারে ফাইনাল পরীক্ষা দেব। তাহলে এত দ্রুত বিয়ে কেন? আবারও থতমত খেল অদ্রিজা। এত সহজ সাবলীল ভাষার প্রশ্ন। তবে সে উত্তর করার আগে হাস্যোজ্জ্বল গলায় সিজন বলে, আরে মামা রাখো, বয়স দিয়ে কি আসা যায়? বউ হিসেবে ছোট মেয়েই ভালো, না হলে বেশি বড় হলে বুঝবে বেশি, তখন বউ ফেলে চলে যাবে। ঠিক তোমার মতো। শান্ত চোখে সিজনের মুখের দিকে তাকালো সাইফান, তবে জবাব করলো না। সিজন আবারও বলে, সানাপ কোথায় মামা? গাড়িতে ঘুমাচ্ছে। ও আচ্ছা। এতটা সময় নীরবে নিভৃতে সব শুনে গেল অদ্রিজা। তবে এখন এতটুকু বুঝতে পেরেছে সিজনের মামা করে লোকটার বউ চলে গেছে আর তার বাচ্চা আছে। এতদিন সিজনকে দূর থেকে অদ্রিজা দেখেছিল আর ভদ্র ছেলে ভেবেছিল। তবে আজকে এর সাক্ষাতে যেন সব ধুলিমাখা হয়ে গেছে। সিজন শুধু নামের ভদ্রলোক না, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানে, আর না কিভাবে মেয়েদের সম্মান করতে হয় তা জানে। দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা। এই লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারছে না আর। তবে সৎ মায়ের ভয়ে কিছু বলতেও পারছে না। তাই অদ্রিজা চুপ থাকাকেই শ্রেয় মনে করল। এমন সময় সাইফান বলে, আচ্ছা আমি যাই, তোরা চলে আসিস। সিজানও তাড়া দিয়ে বলে ওঠে, আরে মামা একসাথেই যাব, দাঁড়াও। কথাটা বলে অদ্রিজার পানে তাকায় সিজান। তারপর ব্যস্ত কণ্ঠে শুধায়, তোর উত্তরটা দিলি না তো অদ্রি? চল শক্ত করে সাইফান। তবে কোনো প্রতিক্রিয়া করে না। শান্ত হয়ে অদ্রিজার পানে তাকায় তার উত্তর কি তা শোনার জন্য। অদ্রিজার হাত পা ঘামছে ভীষণ, তবুও নখ খুঁটতে খুঁটতে মিনমিন করে বলে, আমার একটু সময় লাগবে সিজন ভাই, তারপর জানাবো। সিজন ঘড়িতে সময় দেখে বলে, তোর সময় আজকে সন্ধ্যা 7টা, তার আগে আমায় জানাবি। তারপর সাইফানের দিকে তাকিয়ে বলে, চলো মামা। কথাটা বলেই সিজন ক্যাশ কাউন্টারের দিকে যায়। সাইফান আবারও তাকালো মেয়েটার পানে। তারপর উঠতে উঠতে শান্ত গলায় বলে, আসুন মিস অদ্রিজা। শরীরের মাঝে একটা ঝনঝন অনুভব হলো। গলা শুকিয়ে এলো। খুব অস্বস্তি হলো। এত সুন্দর করে এর আগে কেউ অদ্রিজাকে ডাকেনি। উনি কি অদ্ভুত লোক। সিজন ঠিক মতো কথা বলে না,
আর এই লোক কি সুন্দর করে তাকে সম্বোধন করছে। এই হলো মানুষের ব্যবহার আর পরিচয়। তবে প্রতিক্রিয়াবিহীন উঠে দাঁড়ালো অদ্রিজা। সাইফান আগে আগে হাঁটছে, পিছনে অদ্রিজা। রেস্টুরেন্ট থেকে বেরোতেই দেখা যায় সিজন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অদ্রিজা আবারও সাইফানের দিকে তাকালো, একবার সিজনের দিকে তাকালো। সিজনকে দেখে অনুমান করা যায় ওর বয়স 27-28 হবে, কিন্তু এই লোকের বয়স 30-34 হবে। বয়সের পার্থক্য খুব একটা বেশি নয়, তবু আচার আচরণের পার্থক্য কতটা। আর সিজনের চরিত্রের কি স্থিরি। সাইফান যে গাড়ির লক খুলে উঠে বসতে বসতে বলে, সিজন তুই সামনে বস, আর মিস অদ্রিজা আপনি পিছনে বসে পড়ুন। আমার ছেলে ঘুমাচ্ছে, তবে যতটুকু জায়গা আছে আশা করি আপনার হয়ে যাবে। কথাটা বলে গাড়িতে উঠে বসে সাইফান, সাথে সিজনও। অদ্রিজা কিছুক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে রয়, তারপর কোনটা বোধ করে গাড়ির দরজা খুলে উঠে বসতেই চোখ মেলে এক 3 বছরের ফর্সা তুলতুলে এক বাচ্চার। কি যেন নাম বলছিল লোকটা, সানাব। সানাব অদ্রিজা যেদিকে বসেছে সেদিকে মাথা রেখে ঘুমিয়ে আছে। তাই কিছুক্ষণ তাকিয়ে থেকে সানাবকে তুলে ওর মাথা অদ্রিজার কোলে তুলে নেয়। এতে এক অদ্ভুত এক চিনচিন অনুভূতি হয় অদ্রিজার বুকে। তবু চুপ করে বসে রয় মেয়েটা। গাড়ি স্টার্ট দিতে দিতে পুরোটা বিষয় নিবিড় নজর দেখল সাইফান, তবে প্রতিক্রিয়াবিহীন গাড়ি ড্রাইভ করছে। সিজন ফোনে কিছু একটা করছে, আর সাইফান কিছুক্ষণ পরপর মিরর থেকে অদ্রিজা আর সানাবকে পর্যবেক্ষণ করছে। তারপর একটা লম্বা শ্বাস ফেলে আবারও গাড়ি ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। আপা, একটা সাহায্য করবে? এর বদলে তুমি যা বলবে তাই শুনবো। আরিমা শান্ত চোখে তাকিয়ে বলে, আমি জানি তুই কি চাইছিস, তবে তুই ভাবতে পারছিস পালিয়ে গেলে কি হবে? আপা, সিজন ভাইয়ের কথা তো সব বললাম, তাও তুমি এগুলো বলবে? যে লোক বিয়ের আগেই ওইসব বলতে পারে, তার চরিত্র ঠিক কেমন হতে পারে তুমি ভাবতে পারছো? কি করতে চাইছিস? এখন সময় কেবল সন্ধ্যা 6টা বাজে। সিজন ভাই 7টা পর্যন্ত সময় দিয়েছে। 8টায় আমার হলুদ। যদি আমি উত্তর পজিটিভ দেই তাহলে বিয়ে হবে, নেগেটিভ হলে বিয়ে ভাঙবে। আর মা কী করবে বুঝতে পারছো? পারছি। আচ্ছা শোন, আমার বান্ধবী রুমিনার কথা মনে আছে? ওর বাড়ি খুলনা, ওইখানে যাবি? মা বুঝতে পারবে না। ঢোক গেল অদ্রিজা। আরিমার সম্পর্কে সদ্বন হলেও অদ্রিজাকে প্রচণ্ডভাবে ভালোবাসে সে। আরিমাও চায় না এই বিয়ে হোক, কারণ হলো সিজনের চরিত্র। সিজন আমিরার ভার্সিটির সিনিয়র, তাই কম হলেও সিজনের ব্যাপারে ভালো ধারণা আছে। তাই সে আবারও রুমের দরজার দিকে তাকিয়ে অদ্রিজাকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি বল। অদ্রিজা ঢোক গিলে শক্ত গলায় বলে, পারবো আপা, পারতে আমাকে হবেই। তাহলে দ্রুত শাড়িটা বদলে ফেল, আর আমি আম্মুকে রান্নাঘরে ব্যস্ত করে রাখবো, তুই এই ফাঁকে চলে যাবি। আর এই ফোনটা রাখ, তোর কাজে লাগবে। কথাটা বলে নিজের হাতে থাকা স্মার্টফোনটা এগিয়ে দিল আরিমা। অদ্রিজা নাকচ করে বলে, এইটা আমি নিতে পারবো না আপা। তোমার টিউশনের টাকা জমিয়ে প্রথম কেনা মোবাইল আমি কিভাবে নেব? তার চেয়ে বরং বেশি কথা বলিস না অদ্রি, যা বলেছি কর। দোমনা করে হাত বাড়িয়ে ফোনটা নিল, তারপর বোনকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আপু, আমায় মাফ করে দিও। আমি এখনই যাব, তুমি চলো। শাড়ি বদলাবি না? এইটা আমার মায়ের শাড়ি, থাকুক না আমার কাছে। চোখ ছলছল করে উঠল আরিমার, কপালে এক চুমুখে উঠে দাঁড়িয়ে বলে, আল্লাহ তোর সহায় হোক, এই জাহান্নাম থেকে বেরিয়ে একটা ফুলের বাগানওয়ালা জান্নাত দিক। কথাটা বলেই আরিমা চলে গেল। অদ্রিজা আরিমার পেছন পেছন বেরিয়ে গেল। আরিমা রান্নাঘরে ঢুকতে অদ্রিজা রুমে এসে নিজের ব্যাগটা হাতে তুলে নিয়ে বিড়াল পায়ে এগিয়ে দরজা খোলে। তারপর সিজনদের ফ্ল্যাটের দিকে তাকে একটা শ্বাস ফেলে বেরিয়ে যায় অজানার উদ্দেশ্যে। এরপর কি হবে অদ্রিজা জানে না, তবে যা হবে তা মঙ্গলকর হোক অদ্রিজার জীবনে। এসার সময় পার হয়েছে কিছুটা সময় আগে। রেল স্টেশনের শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছে অদ্রিজা। গায়ে জড়ানো মায়ের একটা লাল টকটকে বেনারসি শাড়ি। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে একবার হলেও তাকিয়ে অদ্রিজার দিকে তাকাচ্ছে। এতে জড়তা আর কুণ্ঠাবোধ সব জড়িয়ে নিল অদ্রিজাকে। তবু হাতের ব্যাগটা শক্ত করে খামছে, একটা ব্রেঞ্চে ঠেসে বসে আছে। এত সময় নিশ্চয়ই সবাই জেনে গেছে অদ্রিজা বাড়ি থেকে পালিয়েছে। ঢোক গেল অদ্রিজা।
তারপর আবারও ভারী পল্লবে তাকালো রেললাইনের দিকে। তার লম্বা হাই টানল। আগে থেকে বিয়ে করার ইচ্ছে ছিল না, শুধু সৎ মায়ের ভয় রাজি হয়েছে। কিন্তু অদ্রিজা ঠিক জানে না সিজান কিংবা তাদের পরিবার কেনই বা তার জন্য রাজি হলো, যেখানে তার থেকে আড়িমা চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী। দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা, তারপর ব্রেন্সের শরীর এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে। সময় গড়ালো কিছুক্ষণ, কিন্তু নিজের তাকে কিছুর টান পড়তেই তরাক করে চমকে তাকায়। তাতে হাতের ধরাটা একটু নরম হতেই একটা কালো মন্ত দেখতে লোক দৌড় লাগায়। অদ্রিজা কি হয়েছে বুঝতে না পেরে বোকার মতো কিছু সময় তাকিয়ে থেকে যখন বুঝতে পারে তার ব্যাগ কেউ ছিনতাই করছে, তখনই ব্রেঞ্চ থেকে উঠে দৌড় লাগায় লোকটার পিছনে। মাত্রই দৌড়ে স্টেশনের ভিতরে ঢোকে সাইফান। তার এক বন্ধু আসবে সিজনের বিয়ে উপলক্ষে, তবে সন্ধ্যা থেকে নাকি অদ্রিজাকে পাওয়া যাচ্ছে না। এদিকে ভালো হয়েছে মেয়েটা একটা বাচ্চা মানুষ। তার ভাগিনার অমূলত পরিবর্তন দেখে নিজের অজান্তে মন বারবার বলছিল সিজন আদ্রিজাকে ডিজার্ভ করে না, শি ডিজার্ভ মার্স বেটার দ্যান সিজন। দীর্ঘশ্বাস ফেলে দাঁড়াতেই কারোর সাথে ধাক্কা লাগে। সাইফান ঘুরে তাকায়, তবে চমকায়, থমকায়, অবাক হয় লোকটা। অদ্রিজা নওয়াজ? মেয়েটা এখানে কি করছে, আর এভাবে দৌড়াচ্ছি বা কেন? অদ্রিজা সাইফানকে ঠিকমতো খেয়াল না করেই থমকে দাঁড়িয়ে কিছুটা দ্রুত এবং আশঙ্কাজনক কণ্ঠে নিয়ে বলে, প্লিজ প্লিজ হেল্প মি, ওই লোক আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। কথাটা বলেই অদ্রিজা আর দাঁড়ালো না, আবারও লোকটার পেছনে দৌড় দেয়। সাইফান থমকে অদ্রিজা যেদিকে গেল সেদিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর কথার বোধগম্য হতেই নিজেও দৌড় লাগায়। অদ্রিজার সময় লাগলো না, খপ করে অদ্রিজার হাত ধরে সাইফান। অদ্রিজা চমকে হাতের দিকে তাকায়। এক বলিষ্ঠ পুরুষাকার হাত থেকে থমকে লোকটার মুখের দিকে তাকিয়ে আরো স্তব্ধ, নিষ্প্রাণ, নির্জীব হয়। শুষ্ক ঢোক গিলল, তারপর জড়িয়ে যাওয়া ক্রন্দসী কণ্ঠে বলল, প্লিজ প্লিজ আমাকে ছাড়ুন, এই ব্যাগটা আমার নিতে হবে। শান্ত নির্বিকার চিত্তে তাকিয়ে অনিমেষ নেত্রে তাকায় সাইফান, তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি আছে এই ব্যাগে? আমার মায়ের শেষ স্মৃতি। ঠোঁট ভেঙে আসে অদ্রিজার। অশ্রুর নহরে গাল গলা চোখের পাপড়ি তীর তীর করে কেঁপে চলেছে। সাইফান তা পূর্ণ মনোযোগ দিয়ে দেখে আবারও লোকটার দিকে তাকালো। ছিনতাইকারী লোকটা হয়তো পায়ে কোনো সমস্যা আছে, ঠিকমতো দৌড়াতে পারছে না। তাই অদ্রিজার হাত ছেড়ে দিয়ে শান্ত গলায় সাইফান বলে, আমি না আসা পর্যন্ত এখানে থাকবেন, ডোন্ট মুভ। কথাটা বলেই লোকটার পেছনে বড় বড় পা ফেলে দৌড় দেয় সাইফান। অদ্রিজা তাকিয়ে আছে সেদিকে। একটা ছাই রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরা লোকটা, শার্টের হাতা ফোল্ড করে ভাঁজ করে কুনুই পর্যন্ত গুটিয়ে রাখা। অদ্রিজা ভয়ে শাড়ি খামছে, ভয়ত্ব চোখে তাকিয়ে আছে যেদিক ছিনতাইকারী ও সাইফান গেছে। সাইফানের বেশি সময় লাগেনি, লোকটাকে ধরতেই লোকটা থেমে পিছন ঘুরে তাকায়। তা দেখে অদ্রিজাও সেদিকে দৌড় লাগায়। তবে সে যাবার আগে একটা ধাতব প্রকৃতি ছোট ছুরি চিরে যায় সাইফানের পেটের দিকে। সাইফান বোঝার আগেই তা হয়েছে। সেখান থেকে শার্ট কেটে গলগলিয়ে লোহর নহর গড়িয়ে পড়ল। তবে অদ্রিজের ব্যাগ যে সে ছাড়েনি। ট্রেনের কমিটির রুমের দুজন লোক বের হয়ে দেখে লোকটা ব্যাগ রেখে দৌড়ে পালায়। ততক্ষণে সাইফান ব্যাগ এক হাতে ধরে অন্য হাতে কাটা জায়গাটাকে ধরে ধপ করে নিচে পড়ে যায়। সাইফানকে নিচে পড়ে যেতে দেখে হতভম্ব হয়ে থমকে যায় অদ্রিজা। কিছুই বুঝতে পারেনি, তবে লোকটার হাত চালাতে সে দেখেছে, তাই আর না দাঁড়িয়ে দৌড়ে সাইফানের কাছে আসে। সাইফান কাতরাচ্ছে। অদ্রিজা ভয় পেয়ে যায়, কান্না করে দেয় মেয়েটা। সাইফান চমকায়, নির্নিমেষ চোখে অবাক হয়ে তাকায় অদ্রিজার দিকে। অদ্রিজা এতটুকুতেই পাগল, প্রায় কাপা হাতটা আগে বাড়িয়ে একবার ভাবে সাইফানকে ধরবে, আবার আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা, যার থেকে সাহায্য নেওয়া যায় কিনা তা বোঝার চেষ্টা করল। সাইফান ছোট্ট মেয়েটার ছটফটানি দেখে, কৌতূহল বাড়ে, তবু নিজেকে সামলানোর চেষ্টা করে। ডক্টরি পেশার বদলতে সে এতটুকু বুঝেছে, ছুরিটার সাথে কিছু একটা মিশ্রিত ছিল, যার কারণে ছিঁড়ে যাওয়া জায়গাটা মিনিটে কাবু করে ফেলেছে সাইফানকে। অদ্রিজা আরেকটু এগোলো, হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা কিছু রক্ত ছুঁয়ে দেখে, তারপর ভীতু কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে, আহা, আপনার তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে।
ততক্ষণে স্টেশনের লোকগুলো দৌড়ে এসে দাঁড়ায় ওদ্রিজার সামনে, তারপর বলে, এগুলো সব সিসকে চোরদের কাজ, আপনাদের একটু সাবধানে থাকা উচিত ছিল। তারপর সাইফানকে ধরে বলে, ওনাকে ধরুন, ব্রেঞ্চে বসে ডক্টর ডাকতে হবে। ওদ্রিজা কি করবে বুঝতে পারছে না, সাথে দুজন ধরে পাশের চেয়ারে বসায় সাইফানকে। সাইফান তখনও ওদ্রিজার ভিতর চিন্তিত মুখে তাকিয়ে আছে। লোকগুলো কমিটি রুমে যাবে তার আগেই সাইফান ঠোঁট কামড়ে ব্যথা হজম করে লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, আই এম এ ডক্টর, কাউকে ডাকার দরকার নেই, আমার শুধু একটা ফার্স্ট এড বক্স এনে দিলেই চলবে। লোকগুলো একে অপরের দিকে তাকায়, তারপর একজন দৌড়ে ভেতরে চলে যায়। লোকটা শান্ত চোখে ওদ্রিজা আর সাইফানকে পর্যবেক্ষণ করে বলে, দেখে তো স্বামী স্ত্রী মনে হচ্ছে, নতুন বিয়ে হয়েছে। চমকে যায় ওদ্রিজা, তবে সে জবাব দেবার পূর্বে সাইফান একবার ওদ্রিজার দিকে তাকায়, তারপর লোকটার দিকে তাকিয়ে ব্যথা হজম করে পেটের কাটা জায়গাটা চেপে ধরে সাবলীল ভাষায় বলে, জি জি ভাই, বউ রাগ করেছে তাই বাপের বাড়ি চলে যাবে, তাই নিতে এসেছি। লোকটা হাসলো। এর মধ্যে অন্য লোকটা ফার্স্ট এড বক্স নিয়ে হাজির, এগিয়ে দিল সাইফানের দিকে। সাইফান হাত বাড়ায় তা নেওয়ার জন্য, সাথে চোখ ঘুরিয়ে আবারও ওদ্রিজার দিকে তাকায়। সে এখন স্তব্ধ হয়ে আছে, প্রতিক্রিয়া করল না। সাইফান বক্সটা খুলে শার্টের যে দিকটা কেটেছে সেদিকটা উন্মুক্ত করে, তারপর সেখানে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে ওদ্রিজার দিকে তাকায়। এখন মেয়েটার মুখের প্রতিক্রিয়া বদলেছে, পাল্টে গেছে তার ভাবভঙ্গি, ভয়ে চোখ মুখ কুঁচকে আছে। লোকটা নীরব চোখে দুজনকে দেখে শান্ত গলায় বলে, অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের? সাইফান চমৎকার করে হাসলো, তারপর মাথা নাড়িয়ে বলে, জি, 1 সপ্তাহ হবে। লোকটা আবারও হাসলো। সাইফান ঠোঁটে ঠোঁট চেপে ব্যান্ডেজ করে নিতে লোকটা বলে, ও, এবার ভাবি রাগ করার কারণ বুঝতে পেরেছি। কোথায় যেতে চেয়েছে? নিয়ে যান। সাইফান বুঝতে পারে না বলে, এক্সকিউজ মি, কোথায় নিয়ে যাব বলতে? লোকটা লাজুক হাসলো, তারপর বলে, কোথায় আবার, নতুন বিয়ে হলে এগুলো একটু আধটু হয় ভাই, ভাবির সাথে রাগ না করে হানিমুনে নিয়ে যান। চমকায় দুজনে। ওদ্রিজা প্রতিক্রিয়ায় করতে পারল না। সাইফান চোখ ছোট ছোট করে বলে, কোথায় যার কথা বললেন? কোথায় আবার, ভাবিরে নিয়ে হানিমুনে। রেল স্টেশনের একটা ব্রেঞ্চে আলতো শরীর এলিয়ে বসে আছে সাইফান, তার থেকে কিছুটা দূরত্বে একই ব্রেঞ্চে বসে আছে ওদ্রিজা। এক হাতে তার ব্যাগ, আরেক হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে গুনগুন করে কাঁদছে সে। রেল স্টেশনের অবস্থা এখন আগের থেকে নির্জন, কেউ নেই বললেই চলে। নিস্তব্ধতা চাপা স্টেশনে ওদ্রিজার গুনগুন করে কান্না করাটাও কানে বাজছে। বিরক্ত হয়ে হতাশ শ্বাস ফেলে সাইফান তারপর ঘুরে ওদ্রিজার দিকে তাকায়। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। চোখ সরালো সাইফান, তারপর খুব কষ্ট করে নিজের পকেট থেকে ফোন বের করে। তারপর কল লাগায় যে আসার কথা সেই ফ্রেন্ডকে। রিসিভ হলো না। হতাশ হলো সাইফান। ফোন পকেটে রাখতে যাবে, তখন মেসেজ আসার টোন বাজে। সাইফান ফোন অন করলো। মেসেজ এসেছে সেই বন্ধুর থেকে যে কিছুটা এমন লিখেছে, আগের স্টেশনে সে নেমে গেছে, রাত হয়েছে, ওই স্টেশনের কাছাকাছি তার মামির বাসা, তাই সে ওই বাসায় সবার সাথে দেখা করতে গেছে। আজকে ওখানেই থাকবে, আগামীকাল সে সরাসরি বিয়ের ভেন্যুতে আসবে। মেসেজটা পড়ে কেন যেন ভীষণ হাসি পেল সাইফানের। বিয়ের ভেন্যুতে যে কি করবে, যেখানে বউ পালিয়েছে। এখন তার পাশে বসে গুনগুন করে কাঁদছে সে মেয়ে। আবারও কিছু সময় চুপ করে থাকলো, পেটে যন্ত্রণা করছে। তবে ড্রাইভ করে বাসায় কিংবা হাসপাতালে যাওয়া কোনোভাবেই পারবে না বলে মনে হচ্ছে। বিরক্ত ধরল মনে, তাই বিরক্ত কণ্ঠে ওদ্রিজাকে উদ্দেশ্য করে বলল, একটু থামবেন, কান্না করছেন কেন? ওদ্রিজা ভীতু মুখে তাকালো, তারপর অভিমানী দৃষ্টি নিয়ে বলে, আপনি আবার আমায় বাসায় নিয়ে যাবেন তাই না মামা? খানিক অবাক ও বিরক্ত হয় সাইফান, সাথে মামা ডাক শুনে চোখ মুখ কুঁচকে আসে। বিয়ে হতে পারল না তার আগে মামা? বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে। আমি আপনার কোন জন্মের মামা? ভরকায় ওদ্রিজা। কিছু বলার পূর্বে সাইফান আবারও বলে, আর আপনাকে বাসায় নিয়ে যাব বলতে? ওদ্রিজা নাক টানে, তারপর বলে, আমি তো বাসা থেকে পালিয়ে এসেছি, আর আপনি তো সিজন ভাইয়ের মামা, তাই আমিও মামা বলেছি। সবাই এত সময় তো জেনে গেছে আমি পালিয়েছি, তাই হয়তো খুঁজতে বেরিয়েছে, আর হয়তো আপনিও তাদের সাথে খুঁজতে বেরিয়েছেন, আর আমায় এখানে পেলেন, এখন নিশ্চয়ই আবারও বাসায় নিয়ে যাবেন তাই না? চোখ মুখ কুঁচকে আসে সাইফানের। উল্টাপাল্টা কথা বলছে, আর কি সব লজিক।
তবুও নিজস্ব গাম্ভীর্যতা ধরে রেখে বলে, আপনার কেন মনে হলো আমি আপনাকেই নিতে বা খুঁজতে এসেছি? অবুঝের মতো তাকালো অদ্রিজা, তারপর বলে, কারণ আমি বাড়ি থেকে পালিয়েছি। পালিয়েছেন কেন? বিয়ে করব না বলে। এক্স্যাক্টলি, দ্যাটস এ পয়েন্ট। অদ্রিজা অবাক হয় সাইফানের কথায়। ঠিক কি বোঝাতে চেয়েছে সাইফান? অদ্রিজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফান নিজেকে টেনে আরেকটু ঠেস দিয়ে ব্রেঞ্চে বসে তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, আপনি বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন। আই থিঙ্ক আপনি প্রাপ্তবয়স্ক। আপনার সিদ্ধান্ত নেবার অধিকার আছে। এখানে কারোর জোর জবরদস্তি নেই। আর আমি আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ নই, আর না কোনো গুরুদায়িত্ব নিয়েছি। মানুষ নিজের ভালো বোঝে। আপনি হয়তো সব ভেবেই পালিয়েছেন। অবাক হয়ে যায় অদ্রিজা, অদ্ভুত গলায় বলে, আমার জন্য আসেননি? হুম। সাবলীলভাবে উত্তর দিতে অদ্রিজা দ্বিধাদ্বন্দ্বিত মুখে তাকে শুধালো, তাহলে? নিজের কাজে এসেছি, আর এসে আমার জন্য আপনাকে বিপদে পড়তে হলো। অদ্রিজা ভীষণ অনুতাপ হচ্ছিল। সাইফান দেখল, তবে সেদিকে পাত্তা না দিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর কি মনে করে সাধারণ কণ্ঠে শুধালো, পালিয়েছেন কেন? বিয়ে করব না তাই? সমস্যা কোথায়? বিয়ে নাকি সিজন? চমকে যে অদ্রিজা, বলা কি ঠিক হবে? সেখানে সে একটা স্বয়ং সিজনের মামা। সাইফান উত্তরের আশায় তাকিয়ে আছে। অদ্রিজা কুণ্ঠা বোধ করে আঙ্গুলের নখ খুঁড়তে খুঁড়তে মিনমিন করে বলে, সিজন ভাই ভালো ছেলে। সাথে সাথে কিছুটা উত্তেজিত কণ্ঠে অদ্রিজা বলে, সিজন ভাই ভালো না, উনি আমাকে উল্টাপাল্টা প্রস্তাব দিয়েছে। ওনার সাথে আমি 5 তলার ভাবিকেও দেখেছি। ভাবির চালচলন আমার পছন্দ না, আর উনিও। আমি প্রথমে বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছি। আর সিজন ভাই আরিমা আপুর ভার্সিটির সিনিয়র, তাই আরিমা আপুও আমায় অনেক কিছু বলেছে। যদিও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু সামনাসামনি আজকে দেখার পর আমার ভুল ভেঙে গেছে। সাইফান সাধারণ চোখে সব শুনল, প্রতিক্রিয়া করল না। সে জানে সিজন উশৃঙ্খল, তবে এত কিছু সে জানত না। ভেবে দীর্ঘশ্বাস ফেলল সাইফান। তারপর আবারও রেললাইনের দিকে তাকিয়ে সাবলীলভাবে বলে, তাহলে রাজি হয়েছেন কেন? ভীতু ও ব্যথিত মুখে তাকালো অদ্রিজা। একজনকে এত কথা বলা ঠিক হবে? সাইফান অদ্রিজার মুখ দেখল। বাচ্চা মেয়েটার ভালো মন্দ বুঝ এখনো হয়নি ঠিক মতো। মুখ থেকেও একটা বাচ্চা আভাস সরেনি। অথচ বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে। কিন্তু সে কি এতটুকু ভাবেনি যে সে এই রাতে পালিয়েছে? আল্লাহ না করুক তার সাথে যদি খারাপ কিছু হয়। মেয়েটার বাচ্চামো এখনও ছাড়েনি, অথচ পরিবার থেকে বিয়ের জন্য তাড়া দিয়ে দিচ্ছে। সাইফানের নিজের বোনের ব্যাপারে ধারণা আছে। সেও কেন উঠে পড়ে লেগেছে। মূলত সাইফান যখন বিয়ে করেছে তারপর বৈবাহিক জীবনে ঝামেলা হলো, তাই ওই কথাটাই সে মনে প্রাণে বিশ্বাস করলো এবং সবাইকে বিশ্বাস করাতে চাইল। বউ ছোট হলেই সে জামাইয়ের সব কিছু মেনে সংসার করবে, আর বিয়ের জন্য ছোট বাচ্চা মেয়েই ভালো। এই যুগে এসব বোনের এমন কাণ্ড জ্ঞানহীন কাজের উপর তাচ্ছিল্যতা এলো। সাথে সিজনের এসব উশৃঙ্খল কাজ বন্ধ করতে বলির পাঠা বানালো এই বাচ্চা মেয়েকে। অদ্রিজা মনে মনে আইটাই করে সাইফানের দিকে তাকালো, তারপর নিষ্পাপ কণ্ঠে জড়তা নিয়ে বলে, সৎ মায়ের জন্য। মনে মনে খানিক চমকে গেল সাইফান, তবে প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ করে বসে রইল কিছুক্ষণ। এর মধ্যে আজকের স্টেশনের শেষ ট্রেন চলে আসে। তা দেখে চঞ্চলা হরিণীর মতো ছটফটিয়ে উঠে অদ্রিজা। দ্রুত বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে সাইফানকে তাড়া দিয়ে বলে, আমার যেতে হবে, আপনাকে ধন্যবাদ। সাইফান ট্রেনের দিকে তাকালো, তারপর অদ্রিজার চঞ্চল মুখের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, কোথায় যাবেন? আরিমা আপুর ফ্রেন্ডের বাসায়, খুলনা। তার সাথে কথা বলে নিয়েছেন? এতটা পথ একা একা যাবেন, তাও রাতে? যদি রাস্তায় কোনো বিপদে পড়েন? থমকায় অদ্রিজা। আসলেই তো কথা বলা হয়নি আপুর বান্ধবীর সাথে। তাই দ্রুত ফোন বের করে নম্বর খুঁজে কল লাগায় সেই নম্বরে। কিন্তু 3-4 বার কল দেওয়ার পরেও সুইচ অফ বলছে। ভীতু হয় অদ্রিজা। চোখ মুখ শুকিয়ে এলো। ভয় ও হতাশ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে ব্যথিত গলায় বলে, নম্বরটা বন্ধ। তাহলে না জেনে এই রিস্কটা নিলে কি হতো বুঝতে পারছেন? সচকিত দৃষ্টি নিয়ে তাকায় অদ্রিজা। আসলে সে এসব ভাবেনি। যদি সে আগে ট্রেনে উঠত, তারপর কোনো বিপদে পড়ত, হতাশ হয়ে আবারও ব্রেঞ্চিতে বসে। আরিমাকে এখন কল দেওয়া সম্ভব নয়, কারণ আরিমার ফোন আদ্রিজার কাছে।
তাই কোনো যোগাযোগের পথ খোলা নেই। সাইফান অদ্রিজাকে দেখলো, তারপর বলে, এবার কোথায় যাবেন? জানি না। ভঙ্গুর সে গলা, কান্না আটকানোর বৃথা সে প্রচেষ্টা। পারল না অদ্রিজা, গলা ছেড়ে ছিটকে বেরিয়ে এলো, অভিমানী চোখে জল। সবার উপর অভিমান ভারী হলো। সাইফান দেখলো একটা বাচ্চা মেয়েকে। তবে এই দৃশ্যটা কেন যেন অনিন্দ এবং উপভোগ্য লাগলো সাইফানের। সাইফানের কি হয়েছে সে জানে না, তবে এই বাচ্চা খরগোশ দেখতে, মেয়েটার অভিমানী অশ্রু দেখতে ভালো লাগছে। পেটের দিকে চিনচিন ব্যথা করছে, এবার আর সহ্য করতে পারল না, তাই ছোট গলায় বলে, আমি একটু হাসপাতাল নিয়ে যাবেন? সাইফানের কথা শুনে চমকে যায় অদ্রিজা, চিন্তিত গলায় বলে, আপনার কি বেশি খারাপ লাগছে? ততক্ষণে অদ্রিজার কান্না থেমে গেছে। প্রশ্ন করে আতঙ্কিত মুখে আশেপাশে তাকালো অদ্রিজা, তবে কাউকে দেখতে না পেয়ে আবারও ব্যর্থ চোখে সাইফানের দিকে তাকায়। সাইফান অদ্রিজার ছোট্ট মুখটায় আতঙ্ক আর চিন্তা দেখল। অদ্ভুত রকম লাগছে তার কাছে সব কিছু। তবুও ঠোঁটটি চেপে ব্যথা হজম করে মাথা নিচু করে বলে, কথাটা বলতে অদ্রিজা দাঁড়িয়ে যায়। তা দেখে অবাক হয়ে সাইফান জিজ্ঞেস করে, কি হয়েছে? অদ্রিজা চিন্তিত মুখ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে আছে, তারপর আবারও আশেপাশে তাকিয়ে বলে, আমি একা তো আপনাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারবো না, আর আপনি যদি গাড়িও এনে থাকেন, আপনি তো ড্রাইভ করার অবস্থায়ও নেই, আর এসব তো আমি আরও আগে পারি না। মেয়েটার কথা শুনে একটু নিশ্চিন্ত হলো, যাক মেয়েটা বুদ্ধিমতী। নিজের মনে হাসলো, তারপর বলে, আমি ক্যাব বুক করি, স্টেশনের বাইরে পর্যন্ত নিয়ে যেতে পারবেন? অদ্রিজা মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে। তাই সাইফান আবারও পকেট থেকে ফোন বের করে ক্যাব বুক করে আবারও সামনে তাকে। অদ্রিজা এখনো দাঁড়িয়ে আছে, তা দেখে সাইফান কপাল কুঁচকায়, তারপর বলে, কি হয়েছে, দাঁড়িয়ে আছেন কেন? এমনি, বসুন। অদ্রিজা আবারও বসলো, তারপর রেললাইনের দিকে চোখে স্থান করলো। ততক্ষণে শেষ ট্রেন চলে গেছে। সাইফান দেখলো অদ্রিজার মুখখানি, তারপর ঘুরিয়ে ব্রেঞ্চে হেলান দিয়ে মাথা পিছনের দিকে হেলিয়ে দিয়ে কিছু সময় চোখ বন্ধ করে রাখে। সানাফ সিজানদের বাসায় সাইফানের ছোট বোন সাবরিনা সানাফকে ভালোই রাখতে পারে। এই বছর মেয়েটার বিয়ে হলো। সিজান আর সাবরিনা সমবয়সী, ছেলেটাও সাবরিনের সেই ভক্ত। এদিক থেকে একটু রিলিফ লাগছে। একটা লম্বা শ্বাস টেনে সাইফান অদ্রিজের উদ্দেশ্যে বলে, এখন কোথায় যাবেন? জানি না, ঢোক গিলে ভঙ্গুর গলায় জবাব দেয় অদ্রিজা। তাই সাইফান চোখ মেলে তাকায়, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, বাসায় ফিরে যান। চোখে মুখে আর্তনাদ ফুটে উঠেছে অদ্রিজার, সাথে উত্তেজিত কণ্ঠে বলে, মা মেরে ফেলবে, বাকিদের কথা তো বাদই। এত যখন ভয়, তাহলে পালালেন কেন? আগে এসব মাথায় ছিল না? তাহলে কি আপনি বলতে চাইছেন আপনার ওই দুশ্চরিত্র ভাগিনাকে বিয়ে করে সংসার করি, আর পালানোর পরে কোথায় যাব তা মাথায় থাকলে? তা তো হতোই। তখন আমার মাথায় ছিল সেখান থেকে পালাতে হবে। মানুষ অসুন্দর হোক, অনায়াসে সংসার করা যায়, কিন্তু দুশ্চরিত্র হলে সমস্যা। একশ্বাসে কথাগুলো বলল অদ্রিজা। সে এতটাই উত্তেজিত হয়েছিল যে মেয়েটার ছোট শ্যামবরণ মুখটা রক্তাভা ফুটে উঠেছিল। সাইফান দেখল সে এই কথাটা আসলেই বিশ্বাস করে। মনে মনে তাচ্ছিল্য হাসল, তারপর হুট করে জিজ্ঞেস করে, আমার সাথে যাবেন? চমকায় থমকায় অবাক হয় অদ্রিজা, সকচিত দৃষ্টি নিয়ে বলে, মানে? সাইফান শ্বাস ফেলল, তারপর স্থির নির্জীব গলায় বলে, আপনি একটু আগেই বললেন কোথায় যাবেন জানেন না, তাহলে ধরে নেওয়া যায় আপনার যাওয়ার জায়গা নেই। এতটুকু বলে থামলো সাইফান, তারপর আবারও নির্বিকার গলায় বলে, আপনাকে আমার বাসায় জায়গা দেবারও একটা কারণ আছে, বলতে পারেন। সেটা হলো আমার ছেলে সানাপ, ওর 3 বছর চলছে। আই এম এ ডক্টর, কাজের কারণে হুটহাট হসপিটালে যেতে হয়, ওখানেই সময় কাটে বেশি। আগে সানাপকে আমার বোন রাখতো, কিন্তু এই বছর আমার বোনের বিয়ে হয়েছে, তাই সানাপকে দেখাশোনা করার জন্য আমার একজন মানুষ লাগতো। তাই আপনার না হয় আমার ছেলেকে দেখে রাখলেন আর আমার বাসায় থাকলেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি চাইলে পড়াশোনা করতে পারেন, তার ব্যবস্থা আমি করে দেব। শুধু রিকোয়েস্ট একটাই, আমার ছেলে, আমি কাজের প্রেশারে পড়লে ফিরে হতে সময় লাগে, ততক্ষণে আমার ছেলেটার চিন্তাও হয়। তাই ভাবলাম আপনাকে বলি, এখন বাকিটা আপনার মর্জি। অদ্রিজা শুনল, কিছুক্ষণ ভাবল, তাকে বিশ্বাস করা কি উচিত হবে? সে কাউকে চেনেও না। অদ্রিজা তার বাবা দ্বিতীয় ঘরের সন্তান, নানুবাড়ি সে কখনো দেখেনি।
সে জানে না ওই বাড়ির আত্মীয়রা কেমন হয়। আরিমাদের বাসা থেকে যা দেখেছে শিখছে এই যা, এখন যাওয়ার কোনো জায়গাও নেই। সাইফানের ব্যাপারে মোটামুটি ধারণা হয়েছে, তবে সে এত রাতে রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবে, কার কাছে যাবে, কার হাতে পড়বে, তারপর কি হবে, সব কিছু ভেবে চুপ করে থম মেরে বসে রয় অদ্রিজা। সাইফানের ফোন বেজে ওঠে। ক্যাবের ড্রাইভার এসেছে। তা দেখে অদ্রিজার দিকে তাকিয়ে সবিনয় গলায় বলে, মিস অদ্রিজা, ক্যাব এসেছে, আমায় হেল্প করুন। অদ্রিজা উঠে এসে সাইফানের সামনে দাঁড়ালো। কুণ্ঠা বোধ হচ্ছে, তবুও লোকটা তার জন্য বিপদে পড়েছে, তাই নিজের ছোট হাতটা এগিয়ে দিল সাইফানের সামনে। সাইফান দেখল মনে মনে মেয়েটার নির্বুদ্ধিতার জন্য হাসিও পেল, তবুও তা চেপে রেখে স্বাভাবিকভাবে বলে, আমার হাত ধরুন। এইবার বুঝতে পারলো অদ্রিজা কি বোকামি করেছে, তাই এগিয়ে এসে সাইফানের বলিষ্ঠ বাহু চেপে ধরে। বাইসেপ মাসলগুলো শার্টের ভেতরে যে ফোলা ফোলা তা বুঝতে পারলো অদ্রিজা। জড়তা নিয়ে ঢোক গিলে চোরা চোখে সাইফানের দিকে তাকালো। সাইফান অবশ্য এদিকে খেয়াল নেই। সে অদ্রিজার সাহায্যে বিড়াল পায়ে সামনে এগোতে ব্যস্ত। ক্যাবের সামনে যেয়ে দাঁড়ায় অদ্রিজা আর সাইফান। সাইফান মনে মনে ভেবে নিল অদ্রিজা যাবে না, তাই সেও আর কিছু জিজ্ঞেস করেনি। সাইফান গাড়িতে উঠতে যাবে, তখন অদ্রিজা দ্রুত গলায় মিনমিন করে, আমি রাজি। থম খায় সাইফান, তারপর ঘুরে অদ্রিজার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, আর ইউ শিওর? জড়তা নিয়ে মাথা নিচু করে। সাইফানও আর অদ্রিজাকে অস্বস্তিতে ফেলতে চায় না, শুধু ছোট করে বলে, দেন কাম উইথ মি। হাসপাতাল থেকে বাসায় এসেছে কিছুক্ষণ হয়। গেস্ট রুমটা এখন অদ্রিজা দখল করে আছে। সাইফান নিজের রুমে শুয়ে সাবরিনাকে কল দেয়। প্রথমে কলটা রিসিভ হয়নি, কিছুক্ষণ অপেক্ষা করে আবারও কল দেয় সাইফান। কল রিসিভ হয়। সাবরিনা চিন্তিত গলায় বলে, কোথায় তুমি, আসবে কখন? আমি একটু কাজে আটকে গেছি রে, আজকে ফিরতে পারবো না। সানাবকে একটু দেখে রাখিস। হ্যাঁ রে, ডক্টর মানুষ বুঝেছি, হাসপাতালে তাই না? চুপ থেকে সাইফান জবাব দিল, হ্যাঁ। আচ্ছা, কালকে এসে নিয়ে যেও। আর সিজনে হবু বউকে যে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, শুনেছ? সাইফান দরজার দিকে তাকালো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, না তো। সাবরিনা বিরক্ত হলো, তারপর বলে, আমার কি মনে হয় জানো, মেয়েটা পালিয়েছে। পালাবে কেন? সিজন ভালো ছেলে। অবাক হওয়ার ভান করে বলে সাইফান। সিজনের প্রতি একটা চাপা রাগ আছে সাইফানের। অদ্রিজা পালিয়েছে এটা দেখার পর নিজে মেসির হওয়া সত্ত্বেও বাচ্চাদের মতো খুশি হয়েছে সাইফান। অপর পাশ থেকে জবাব এলো সাবরিনার, ধুর সাই, মেয়েটার নাকি সৎমা, বড় আপার কথা তো জানোই। সিজনের চরিত্র আমরা সবাই কম বেশি জানি। তোমার বউয়ের থেমে যায় সাবরিনা, তারপর আবার বলে, সে যাগ্যে ভালো হয়েছে মেয়েটা পালিয়েছে, না হলে দেখা যেত বিয়ের 1 মাসের মাথায় মেয়েটা মরে যেত। দোয়া করি মেয়েটা যেখানে গেছে ভালো থাক। সে কথার জবাব করল না সাইফান, শুধু বলল, আমার যদি আগামীকাল আসতে দেরি হয় তাহলে আমার বাসায় আসার দরকার নেই। চাবি হারিয়েছি, তাই নতুন লক দেওয়া হয়েছে দরজায়। তুই এলেও বাসায় ঢুকতে পারবি না, তাই তোদের বাসায় চলে যাস, আমি ওকে সময় মতো ফ্রি হয়ে নিয়ে আসবো। সাবরিনা হতাশে বলে, এজন্য বলি নতুনভাবে শুরু করো। সানাব একটা ভালো মা ডিজার্ভ করে, তুমি একটা ভালো বউ ডিজার্ভ করো। এত এলোমেলো আর কত বছর থাকবে? আমার কথা তো শুনছই না। যাক, যা ভালো বোঝো করো, রাখছি। কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন হয়। সাইফান ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল। মিথ্যা কথা বলতে তার পছন্দ নয়, তবে পরিস্থিতি এমন যে না বললে ঝামেলায় পড়ার সম্ভাবনা খুব বেশি। ভোরের দিকে ঘুম ভেঙে গেল অদ্রিজার। আড়মোড়া ভেঙে উঠে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। সব এলোমেলো লাগছে। জীবনটা এমন না হলেও পারত। তার এতটুকু জীবনে আর কত অভিজ্ঞতা বহন করতে হবে কে জানে। দীর্ঘশ্বাস ফেলে আবারও মুখ ঘুরিয়ে পুরো রুমে চোখ বোলায়। এই রুমটা গেস্ট রুম, সিম্পলের মধ্যে ডেকোরেশন করা। দেখতে ভালো লাগলো অদ্রিজার, তাই নিজেকে হাসলো। আপাতত এই রুমটা তার। ফোন থেকে সময় দেখলো সকাল 7টা, তাই বিছানা থেকে নেমে চুল হাত খোপা করে, মায়ের কিছু পাতলা শাড়ি ছিল তা নিয়েছিল নিজের সাথে। সেখান থেকে একটা সবুজ শাড়ি পরেই ঘুমিয়েছিল। শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে বিছানা ঠিক করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে দাঁড়ায়। ডাইনিং আর ড্রয়িং রুম লাগোয়া, তারপর বাম দিকে রান্নাঘর।
এখান থেকে স্পষ্ট দেখা যায়। অদ্রিজা ভাবল কিছু রান্না করবে। লোকটা এমনিতে অসুস্থ, যেই ভাবা সেই কাজ। বিড়াল পায়ে এগিয়ে রান্নাঘরে ঢুকে অদ্রিজা হতবাক। একটা ব্যাচেলার লোকের বাসায় কিচেনে এতটা পরিপাটি হতে পারে? এই কিচেনে না আসলে হয়তো অদ্রিজা বিশ্বাসই করতো না। অবাক করা মুখে সারা কিচেনে চোখ বুলিয়ে আটা ময়দা মাখে, ভাবে রুটি বানাবে। যদিও অদ্রিজা জানে না সাইফান রুটি খায় নাকি তেলে ভাজা পরোটা। সাইফানের শরীর এমনিতেই ভালো না, তাই অদ্রিজা চায় না ভাজা পোড়া খেয়ে সাইফান আরও শরীর খারাপ করুক। ডক্টর 1 সপ্তাহ বেড রেস্ট দিয়েছে। তার জন্য লোকটা কত বড় একটা বিপদে পড়ল ভাবতেই মন খারাপ হয়ে এলো অদ্রিজার। মন খারাপ নিয়ে রান্না শেষ করে। তখন সকাল 9টা। তাই অদ্রিজা ভাবলো একেবারে গোসল সেরে নাস্তা করবে। তাই সেও ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। নড়াচড়া করতেই শরীর অদ্ভুত এক চিনচিন যন্ত্রণায় জাপটে ধরল সাইফানকে। ঢোক গিলে ব্যথাটা হজম করে উঠে বসলো। তারপর পাশ ফিরে ফোন তুলে সময় দেখে সকাল 9টা 28। এত সময় হয়ে গেল, এখনও কিছু রান্না করা হয়নি। একটা মানুষ আছে বাসায়। নিজে একা থাকলে না হলে এক কথা ছিল, কিন্তু বাচ্চা মেয়েটার কথা ভাবতেই খারাপ লাগলো সাইফানের। মেয়েটাকে কোনো সমস্যা পোহাতে হবে না বলে নিয়ে আসলো, অথচ প্রথম দিনে এমন করলো সে। এখন নাস্তা বানাবে কখন, খাবেই কখন? বিরক্ত ধরল নিজের ওপর। তারপর আবারও সানাবকেও আনতে যেতে হবে। ধীর পায়ে ডাইনিং রুমে এলো সাইফান। তবে ডাইনিং টেবিলে চোখ যেতে কিছুটা অবাকের রেশ ছেয়ে গেল সাইফানের মুখে। সে অদ্ভুত দৃষ্টি নিয়ে এগিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে এত গোছগাছ দেখে অবাক হলো। ঢোকগুলো প্রতিটা বাটির ঢাকনা উঠিয়ে দেখে মেয়েটা রান্না করতেছে। নিজের কাছে খারাপ লাগলো সাইফানের। মেয়েটাকে সে আশা দিয়েছে, অথচ মেয়েটা প্রথম দিনেই কাজ করছে। কারো অস্তিত্ব টের পেতেই পাশে ফিরে তাকায় সাইফান। অদ্রিজা ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। তার শরীরে হালকা মেরুন রঙের সুতির শাড়ি। সদ্য স্নান করে বেরিয়েছে হয়তো। অদ্ভুত লাগলো হুট করেই এই শ্যামলা চেহারা মেয়েটাকে দেখে। সাথে সাথে চোখ সরিয়ে নেয় সাইফান। তারপর বড় বড় শ্বাস টানে। ততক্ষণে অদ্রিজা এসে সাইফানের পাশে দাঁড়িয়ে সাইফানকে দেখে ভুল করেছে এমনভাবে মাফ চাওয়ার মতো মিনমিন স্বরে, আপনাকে না বলে আপনার কিচেনে গেছিলাম, তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। সাইফান পাশ ফিরল, অদ্রিজাকে দেখলো। তারপর আবারও টেবিলে তাকিয়ে বলে, এগুলো আপনি করেছেন? আবারও মিনমিন করে জবাব দেয় অদ্রিজা। সাইফান একটা শ্বাস ফেলে বলে, এতটা কষ্ট করার কোনো দরকার ছিল না, আপনি আমার মেহমান। ভীতু চোখে তাকায় অদ্রিজা। সে ভাবল সাইফান রাগ করেছে, তাই আবারও মিনমিন করে বলে, আপনি অসুস্থ, আমার জন্য এত বড় বিপদ দিয়ে আবার আমাকে আশ্রয় দিলেন। এই কাজটা সহজ, আমার করতে কোনো কষ্টই হয়নি। উল্টো আপনার উপর আশা রেখে সব কিছু ফেলে রাখলে আমার খারাপ লাগতো। আর আমি রান্না পারি। আমার বাসার মায়ের সাথে আমি সব রান্না শিখে নিয়েছি। আপনি বসুন, খেয়ে ওষুধ খেয়ে নিন। সাইফান চোখ ছোট ছোট করে তাকালো অদ্রিজাকে। মেয়েটা নিষ্পাপ হাসল। সাইফান চোখ সরিয়ে নিতে চেয়ার টেনে দিল অদ্রিজা। সাইফান প্রতিক্রিয়াবিহীন বসল। অদ্রিজা খাবার উঠিয়ে দিতে দিতে বলে, আপনার শরীর তেমন একটা ভালো না, তাই তেলের জিনিসগুলো অ্যাভয়েড করে ট্রাই করেছি, খেয়ে নিন। আবারও তাকে অদ্রিজার দিকে। অদ্রিজা কি এমন সহজই নাকি সহজ হবার নাটক বা চেষ্টা করছে? কেমন অদ্ভুত লাগছে মেয়েটাকে। গতকাল যে ভয়ে টু শব্দ করতে পারেনি, সে আজকে এতটুকু সময়ে এত কথা বলল। শ্বাস ফেলল সাইফান। তারপর খাবার খেয়ে নিল প্রতিক্রিয়াবিহীন। অথচ অদ্রিজা খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিল। সে ভেবেছিল খাবার কেমন হয়েছে সাইফান বলবে। তবে তাকে হতাশ করে দিয়ে সাইফান চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। হতাশ ও আহত হয় বাচ্চা মেয়েটা। 11টার দিকে সাইফান রুম থেকে বের হয়। তখন অদ্রিজা কিচেনে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে। সাইফানকে রুম থেকে বের হতে দেখে অদ্রিজা কোমরে গুজে রাখা শাড়ির আঁচল ঠিক করে বেরিয়ে এসে উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? সাইফান ফিরে তাকায়। অদ্রিজা যে কিচেন থেকে বেরিয়েছে তা বুঝতে পেরে সেদিকে তাকায় সাইফান। তারপর আবার চোখ সরিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে বলে, আপনি কিচেনে থেকে এলেন? ভীতু হয়ে যে অদ্রিজা ভাবল লোকটা হয়তো এবার রাগ করে 2-4 কথা শুনিয়ে দেবে, তাই ভীতু কণ্ঠে বলল, হ্যাঁ ভাবলাম ফিরে আসছি, দুপুরের জন্য রান্না করি। আপনি তো অসুস্থ। ফস করে নিঃশ্বাস ফেলল সাইফান। মেয়েটা কেন বোঝে না, তার জিনিস অনুমতি ছাড়া কেউ ধরলে তা পছন্দ না সাইফানের।
তবু উচ্চবাক্য করে না সে, নরম গলায় বলে, আমি সানাপকে আনতে যাব, দরজা লাগিয়ে দিন, কেউ বেল বাজালে দরজা খুলবেন না, আমার ফিরতে লেট হলে আমি নিজেই চাবি দিয়ে দরজা খুলে নেব, সমস্যা নেই। আচ্ছা। একটু আগে মাগরিবের আজান দিয়েছে, অদ্রিজা নামাজ পড়ে উঠে বসেছে। অদ্রিজা ভেবেছিল দুপুরে সাইফান সানাফকে নিয়ে ফিরে আসবে, তবে এখনও ফেরেনি। মনে মনে একটু চিন্তা হলো অদ্রিজার। সানাফের মুখটা ভেসে উঠল। বাচ্চাটা দেখতে কিছুটা সাইফানের মতো হয়েছে। সানাফকে অদ্রিজা একবারই দেখেছিল, তাও গাড়িতে ঘুমন্ত অবস্থায়। তখন অদ্রিজা নিজে থেকে বুকের মাঝে জাপটে নিয়েছিল। এবার ভাগ্যই কেমন তাকে বাচ্চার কাছে টেনে আনলো। সানাফের কথা ভাবতেই ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটল অদ্রিজার। এর মাঝে মনে হলো ফ্ল্যাটের দরজা কেউ খুলেছে। টের পেতে অদ্রিজা নিজের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে বাইরে তাকায়। সাইফান এসেছে, তার এক পাশে সানাফকে কোলে নিয়ে রয়েছে অন্য কেউ। অন্য পাশটায় কেমন স্যাঁতস্যাঁতে লাগলো, তাই দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ করতেই শার্টে সে ভেজা স্যাঁতস্যাঁতে ভাবের কারণ বুঝতে পারে অদ্রিজা। আবারও কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে ভেবেই আতকে উঠল মেয়েটা। দ্রুত দরজার আড়াল থেকে বেরিয়ে চিন্তিত গলায় বলে, আপনার তো ব্লিডিং হচ্ছে। থমখায় সাইফান অদ্রিজার কথায়। অদ্রিজা চিন্তিত উৎকণ্ঠা হয়ে তাকিয়ে আছে। সাইফান জবাব দিল, এদিকে হুট করে অদ্রিজাকে দেখে সানাম গোল গোল চোখে নিষ্পাপ মুখে তাকিয়ে থাকে। তারপর সাইফানকে উদ্দেশ্যে নিষ্পাপ কণ্ঠে শোধায়, পাপা, এ তাকে? সাইফান ছেলের প্রশ্নে ছেলের দিকে তাকালো, তবে কি জবাব দেবে খুঁজে পেল না। সানাপ এখনো নিষ্পাপ, চোখে একবার সাইফানের দিকে তাকাচ্ছে, তো একবার তার গোটা গোটা বাদামি রঙের চোখ নিয়ে অদ্রিজার দিকে দেখছে। অদ্রিজা এগিয়ে এসে কিছুটা জড়তা নিয়ে সানাপকে টেনে কোলে তুলে নিয়ে সাইফানের উদ্দেশ্যে বলে, আমার মনে হয় আপনার ব্যান্ডেজটা ঠিক করা উচিত। রক্ত দিয়ে মাখামাখি অবস্থা, এমন হলে আপনার শরীর আরও খারাপ লাগবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, বাবু আমার কাছে থাকুক। কপাল কুঁচকে চোখ ছোট করে অদ্রিজের কথা শুনল সাইফান। তারপর গম্ভীর কণ্ঠে বলে, আমার মনে হয় না ও আপনার কাছে থাকবে। ও অপরিচিত মানুষের কাছে থাকে না, কান্নাকাটি করে, তার চেয়ে বরং ওকে আমায় দিন। অদ্রিজা শুনল না, নিজের মতো সানাপকে কোলে নিয়ে পায়চারি করতে করতে বলে, ও আমার কাছে থাকবে, চিন্তা করবেন না, ও কান্না করবে না, আপনি ফ্রেশ হয়ে আসুন। রক্তে যাচ্ছে তাই হয়ে আছে, এমন হেলাফেলা করলে আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। থমকালো সাইফান, জবাব দিতে চেয়েও দিল না, শান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে গেল। সাইফান চলে যেতেই এতক্ষণ চিন্তিত ভঙ্গিতে আটকে রাখা শ্বাস ফেলে। অদ্রিজা ভেবেছিল সানাপকে দেবে না, কিন্তু দিল, যাক ভালোই হয়েছে। সানাপ নিষ্পলক চোখে অদ্রিজার মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে অদ্রিজা মিষ্টি হাসলো, তারপর জিজ্ঞেস করলো, তোমার নাম কি পাখি? সানাপ পিটপিট করে কিছু সময় তাকিয়ে থেকে ছোট গলায় শুধায়, তানাপ। খিলখিল করে হেসে ওঠে অদ্রিজা, তারপর বলে, তানাপ না বাবা, সানাপ বলো, সানাপ, তানাপ। আবারও হেসে ফেলে অদ্রিজা, তারপর মিষ্টি গলায় বলল, আচ্ছা তোমার নাম তানাপ। সানাপ মাথা নাড়িয়ে বলে, তানাপ না, তানাপ। অদ্রিজা হেসে ছোট ছোট পায়ে সারা ড্রয়িং রুম পায়চারি করছে। সানাফের বয়সের কারণে তার কথা এখন স্পষ্ট নয়, তবে অদ্রিজা ওর নাম ভুল বলেছে, তাই নিজের সঠিক নাম বলেছে, অথচ তা উচ্চারণে স্পষ্ট না হওয়ার কারণে দুটোই অ্যাকশন আসছে। এটা সেটা গল্প করতে করতে সানাফের চোখে ঘুম নেমে আসে। কিছু সময়ের মাঝে ঘুমে তলিয়ে যায় বাচ্চাটা, তাই অদ্রিজা থেমে যায়। তারপর সাইফানের রুমের দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। ধীরে একটা বালিশে সানাপকে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে সানাপকে নিজের সাথে মিশিয়ে নেয়। সানাপও উষ্ণ দেহের রুম পেয়ে পাখির ছানার মতো গুটিয়ে যায় অদ্রিজার তনুর সাথে। অদ্রিজা দেখলো, তারপর সানাপকে আরেকটু মিশিয়ে নিয়ে নিজেও চোখ বন্ধ করে শুয়ে থাকে। সময় ব্যবধানে অদ্রিজা ঘুমিয়ে গেল সানাপের সাথে। ফ্রেশ হয়ে ব্যান্ডেজ করে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে রুম ফাঁকা দেখে কপাল কুঁচকায় সাইফান। তারপর ভাবে হয়তো অদ্রিজা নিজের রুমে গেছে, তাই অদ্রিজাকে না ডেকে সরাসরি কিচেনে এসে সব খাবার গরম করে সাইফান। টুকটাক সব কাজ গুছিয়ে খাবারগুলো ডাইনিং রুমের টেবিলে এনে রাখে। তারপর সানাফের জন্য খাবার গরম করে এনে রেখে ভাবে এবার অদ্রিজা আর সানাফকে ডাকবে। তাই ড্রয়িং রুমে আসতেই দরজার কলিং বেল বেজে ওঠে। ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমে থাকা বড় ঘড়িটার দিকে তাকালো। সময় রাত বাজে 11টা। এই সময় তো কারো আসার কথা না, তাহলে কে এলো? এর মধ্যে আবারও দরজায় বেল বাজে, তাই বিরক্ত পায়ে এগিয়ে এসে দরজা খুলতেই রমিশাকে দেখে অবাক হয় সাইফান।
রমিশা সাইফানকে কথা বলার সময় না দিয়ে সাইফানকে হাত দিয়ে সরিয়ে বাসার ভেতর চলে আসে। সাইফান শান্ত চোখে দেখে রমিশাকে দেখে কোনোভাবেই স্বাভাবিক লাগছে না। রমিশা এদিক সেদিক তাকিয়ে এলোমেলো চোখে চেয়ে বলে, সানাপ কোথায়? কেন এসেছ? শান্ত শীতল নির্জীব সাইফানের কণ্ঠ। রামিশা কপাল কুঁচকায়, তারপর বলে, আমার ছেলেকে দেখতে। সেটার অধিকার তো তুমি 3.5 বছর আগে হারিয়েছ রামিশা। এত রাতে একটা পুরুষের বাসায় এভাবে আসাটা নিশ্চয়ই ভদ্রমহিলার কাতারে পড়ে না। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও রামিশা, সানাপকে দেখার দরকার নেই। রেগে গেল রামিশা, তারপর বলে, আমি সানাপকে জন্ম দিয়েছি, তুমি এসব কথা কেন বলছো? কি বোঝাতে চাও তুমি? আমার কোনো অধিকার নেই? না নেই, থাকলে আমার নিশ্চয়ই পিছনের সব কথা মনে করিয়ে দিতে হবে না রামিশা। এখন যেখান থেকে এসেছো দয়া করে সেখানে যাও। জেদ দেখা রামিশা নিজের কথায় জেদ নিয়ে বলে, যাব না আমি। কি করবে তুমি? কিছুই না, শুধু তোমার বাসা থেকে বের করে দেব। চমকে যায় রামিশা, তারপর চমকানো গলায় বলে, তুমি আমায় বাসা থেকে বের করে দেবে? এই বলো তো তোমার কি হয়েছে? তুমি আর আমাকে ভালোবাসো না বলো? এই সানাপের পাপা বলো? মুখ ঘুরিয়ে নিল সাইফান, তারপর শক্ত গম্ভীর গলায় বলে, ভালো তাকেই বাসা যায় যে যোগ্যতা রাখে। তুমি সে যোগ্যতা হারিয়ে ফেলেছ। এখন কেন এসেছ? সানাপ তো তোমার কাছে সুতো মাত্র। টাকা চাই। কত টাকা চাই তোমার? রামেশকে দেখে বোঝা যাচ্ছে সে হয়তো ড্রাঙ্ক, তাই সাইফান চায় না এখানে কোনো ধরনের তামাশা হোক কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। খিকখিক করে হেসে ফেলে রামিশা, তারপর প্রশংসাকর ভঙ্গিতে বলে, এর জন্য আমি তোমায় এত পছন্দ করি সাইফান। আফটার অল ইউ আর এ জেন্টলম্যান অ্যান্ড অলসো এ জিনিয়াস ডক্টর। বেশি না, 86,000 টাকা লাগবে আপাতত, পরে আবার লাগলে বলবো। সাইফান প্রতিক্রিয়াবিহীন নিজের রুমে চলে যায়, তারপর একটা ব্যাংক চেক এনে রামেশের দিকে এগিয়ে দেয়, তারপর নির্বিকার চিত্তে বলে, যা লাগবে নিয়ে নিও, তবু এমন হুটহাট রাতে এসো না। এটা ভদ্রলোকের বাসা। তোমার এমন আচরণের কারণে সোসাইটিতে আমার এক ঘর করে নিয়ে দিও না। এখন আসতে পারো। রামিশা চেকটা হাত বাড়িয়ে নিল, তারপর হেসে বলে, আজকে আমার মন ভালো সাইফান, তাই চেঁচামেচি করিনি, আর তুমিও আজকে সহজে মেনে নিয়েছ। এমন সবসময় গুড বয় থাকলেই পারো। কথাটা বলে হাসল রামিশা। অদ্রিজা কেবল সানাপকে কোলে নিয়ে নিজের রুমের দরজায় এসে দাঁড়ালো, তবে একটা ওয়েস্টার্ন পার্টি ড্রেস পরা মেয়ে দেখে থমকালো। স্লিভলেস ব্যাকলেস কালো রঙের একটা পার্টি ড্রেস, মুখে সুন্দর করে মেকআপ করা, চুলগুলো সোনালি রঙের কালার করা। ফর্সা মুখে মেয়েটিকে এই সাজে ভালোই মনে হয়েছে। সাইফানের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে, তবে সাইফানের চেহারা নীরব, নির্জীব, নির্বিকার। এখানে ঠিক কি হয়েছে অদ্রিজা বুঝল না। ফ্যালফাল চোখে নির্নিমেষ চোখে তাকিয়ে রইল। রামেশা কথা শেষ করে বিকৃত অঙ্গভঙ্গি করে হাসল, তারপর হাসি থামাতেই চোখ যায় সাইফানের পিছনে গেস্ট রুমের দরজার দিকে, যেখানে অদ্রিজা দাঁড়িয়ে। অদ্রিজার শরীরে একটা মেরুন রঙের শাড়ি জড়িয়ে আছে, তার কোলে সানাপ। কি সুন্দর বুকে মাথা পেতে লেপ্টে আছে ছেলেটা। সাইফানের বাসায় একটা মেয়ে। রামিশা শান্ত চোখে অদ্রিজাকে পর্যবেক্ষণ করে আগুনের মতো ধাপ করে ছলকে জলে উঠল। চোয়াল শক্ত করে সাইফানের দিকে তাকে জিজ্ঞেস করে, সাইফান, এই মেয়েটাকে বিয়ে করেছো তুমি? সাইফান নির্বিকার ভঙ্গিতে পিছনে ফিরে তাকায়, তারপর অদ্রিজা আর সানাপকে দেখে শান্ত শীতল গলায় আদেশ স্বরূপ অদ্রিজাকে বলে, অদ্রিজা সানাপকে নিয়ে রুমে যান। রামিশ এবার তেলে বেগুনে জ্বলে উঠল, কিছুটা চেঁচিয়ে বলে, ঘরে যাবে কেন? ওকে, আমার ছেলে ওর কাছে কেন? কি হয় তোমার? বিয়ে করে নিয়েছো তাই না? তাই তো বলি, তোমরা সব পুরুষেরা এক। কচি মেয়ে দেখতে না দেখতে বিয়ে করে নিয়েছো। কতদিন হয়েছে? রামিশা, জাস্ট স্টপ। যা তা বলছো, আমি কোনো বিয়ে করিনি। রামিশা আবারও অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজা কিছুই বুঝতে পারছে না, তাই ফ্যালফাল নয়নে এখনও একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রামিশা চেঁচিয়ে রাগত্ব গলায় আবারও বলে, বিয়ে করনি মানে? তাহলে ও তোমার বাসায় কি করছে? ও তোমার বউ নয়? তাহলে কেন ও তোমার বাসায়? ওকে দেখে কোনোভাবেই কাজের লোক মনে হচ্ছে না, আর তুমি এমন একটা মেয়ে কাজের জন্য বাসাও রাখবে না, তাহলে ওকে। ধৈর্য ধরে চুপ করে আছে সাইফান। রামিশা যেন ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছে। রামিশা এবার এগিয়ে এসে সাইফানের টি শার্ট খাবলে ধরে চেঁচিয়ে আবার জিজ্ঞেস করে, কথা কেন বলছো না সাইফান? ওকে। কি সম্পর্ক তোমাদের? লিভ ইন করছো? ও বুঝেছি, তোমারও রক্ষিতা তাই না?
সাইফান এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, ধাক্কা দিয়ে সরিয়ে দিল রামিসাকে। তারপর বলে, ওর ব্যাপারে আর একটা কথা বলবে না রামিসা। তুমি ওর জন্য আমার সাথে এমন ব্যবহার করলে সাইফান। হ্যাঁ করেছি। যা না তা বলবে তার ব্যাপারে? একজন রক্ষিতার জন্য এত দরদ? রামিসা, চিৎকার করবে না সাইফান। তুমি ডিভোর্সি, ওর মতো একটা মেয়ে নিশ্চয়ই এমনি এমনি তোমার কাছে থাকছে না। কি সম্পর্ক তোমাদের? জবাব দাও আমায়। টেল মি, হু ইজ শি? কি সম্পর্ক তোমাদের মাঝে? দিন একসাথে থাকছো। তোমার ব্যাপারে আমি ভালো করে জানি সাইফান। একটা মেয়ে তোমার সাথে থাকছে আর তাকে তুমি ছুঁয়ে দেখোনি, এটা আমি বিশ্বাস করি না। কতদিনের সম্পর্ক বলো আমায়? এর জন্যই বারবার চলে যেতে বলেছিলে, তাই না? রামিস আর সাইফানের চেঁচামেচিতে পাশের ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে এলো। দরজা আগে থেকেই খোলা ছিল। লোকগুলো যেন কথা বলার কারণ খুঁজে পেল। সব কথা শুনে সবাই সিসি করছে অনেকেই, কারণ সবাই সাইফানকে ভদ্রলোক বলেই জানতো। তার ঘরে এমন একজন মেয়ে আছে আর এমন সম্পর্ক, তা শুনে সিসি করছে। ভিড় জমতে জমতে অনেকে এসে ভিড় জমিয়েছে সাইফানের ফ্ল্যাটের সামনে। এত চেঁচামেচিতে সানাপ চেঁচিয়ে গলা ভেঙে কেঁদে উঠল। অদ্রিজ এসব কথার মানে বোঝে না এমন নয়। তাকে কি বলা হয়েছে, কতটুকু ঘৃণা, নিচু মানসিকতা নিয়ে তাকে আর সাইফানকে জড়িয়ে এসব বলেছে, সবাই সে বুঝেছে। চোখ ভেঙে নিঃশব্দে অশ্রু গড়াচ্ছে অদ্রিজার চোখ থেকে। সাইফান অসহায় দৃষ্টি নিয়ে অদ্রিজার দিকে তাকালো। রামিসার আগে ফুঁসছে। অদ্রিজা সানাপকে থামানোর চেষ্টায় বুকে চেপে ধরে আছে, তবে নিজের অশ্রুর বাধা মানছে না। এর মধ্যেই গুঞ্জন উঠল, হারাম সম্পর্কে থেকে বিয়ে দিয়ে দেন। যদি ডক্টর সাইফান বিয়ে না করে তাহলে সোসাইটি থেকে এখনই বেরিয়ে যেতে হবে আর মেয়েটাকে চরম শাস্তি দিতে হবে। অদ্রিজা শান্ত চোখে অশ্রু বিসর্জন দিয়ে পুরোটা সময় নীরব রইল। ততক্ষণে সোসাইটির লোকেরা কাজী নিয়ে এসেছে সোসাইটির মসজিদ থেকে। সাইফান শান্ত চোখে পুরোটা সময় রামিসাকে দেখল। যখন কাজী এসে উপস্থিত হয়েছে তখন একজন জিজ্ঞেস করে, তাহলে ডক্টর সাহেব কি ডিসিশন নিয়েছেন? সোসাইটি ছাড়বেন নাকি বিয়ে করবেন? সাইফান শুনল সব কথা। মহিলারাও হেয় করে অদ্রিজার দিকে তাকাচ্ছে, যা অদ্রিজাকে কষ্ট দিয়ে সংশয় কাটা দিয়ে উঠছে তার শরীর। এখানে তার কি বলা উচিত অদ্রিজা বুঝতে পারছে না। সাইফান শুধু তাকে সাহায্য করে সেখানে আশ্রয় দিয়েছিল, এছাড়া তাদের মাঝে কোনো সম্পর্ক নেই। সেখানে তার প্রাক্তন স্ত্রী লোকটার চরিত্রে কালি লেপটে দিচ্ছে, যা অদ্রিজার খারাপ লাগলো। সাথে সোসাইটির লোকেরা তো এমনই হয়, কিছু পেলেই তারা তামাশা করে, সব কিছু ঘেঁটে দিয়ে কাহিনী টেনে বের করে। তবে এতটা সময় অদ্রিজা এতটুকু বুঝতে পারল সাইফান ভীষণ শান্ত, শক্ত, চাপা ব্যক্তিত্বের মানুষ। তবে অদ্রিজা কিছু বলার আগেই সাইফান রামিসার সামনে এসে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসল। তাতেই রামিসা ভড়কে গেল। একজন একটু দ্বিধায় পড়ল সাইফানের রহস্যময় হাসিতে। সাইফান দ্বিধাহীন রামিসার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছন নিয়ে ব্যস্ত স্বরে বলল, তোমার কথা একদম ঠিক রামিসা। আসলে আমি কেমন তা তুমি খুব ভালো করে জানো। এটা এখানের কেউ না জানলেও আমিও তা জানি। তোমার শিরায় শিরায় কী চলে তা তোমার চোখে তাকিয়ে বলতে পারি। আফটার অল ইউ নো ইজ আদার ফর 7 ইয়ার্স। এতটুকু কথা শেষ হতে রামিসা বিচলিত হলো। অদ্রিজা অবাক নয়নে তাকিয়ে আছে সাইফানের পানে। সাইফান আবারও ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর শান্ত স্বরে আবারও বলে, অদ্রিজাকে বিয়ে করাটা বড় ব্যাপার নয় রামিসা। কথা হলো আমারও তোমার মতো শর্ত আছে। তোমার কি শর্ত ছিল তা সবার সামনে না বলি। আমি চাই না তোমাকে কেউ খারাপ বলুক। ওইসব ব্যাপারগুলো পার্সোনাল থাকুক, কিন্তু এইগুলো না জানলেই নয়। আমি অদ্রিজাকে বিয়ে করব। তার প্রথম শর্ত, তুমি আমার সাথে কোনো সম্পর্ক কিংবা যোগাযোগ রাখার চেষ্টা করতে পারবে না। দ্বিতীয় শর্ত, তুমি আমার থেকে আর কোনো টাকা পাবে না, আর না সানাফের ব্যাপারে কোনো হস্তান্তর করবে। কারণ কোর্ট অনুযায়ী সানাফের বয়স 3 বছর হলে ওকে আমাকে দেবার কথা ছিল, আর আজকে সার্টিফিকেট অনুযায়ী সানাফের 3য় জন্মদিন। আর তৃতীয় শেষ শর্ত, আমার বিয়ের পর তুমি আমার সানাফ ও অদ্রিজার জীবনে হস্তান্তর করতে পারবে না, আর না নিজের এই মুখ নিয়ে আমার আশেপাশে আসবে। আমি বিয়ে কবুল বলার সাথে সাথে তুমি আর আমার জীবনে এবং বাসার আশেপাশে থাকতে পারবে না, আর না আমার কর্মস্থলে ও অন্য কোনো জায়গায়। মোট কথা তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বিয়ের সাথে তোমার সাথে আমার সব এখানেই ছিন্ন। শক্ত গলায় সাইফানের প্রতিটি উচ্চারিত কথা যেন রামিসার কাছে বিষ বাণের মতো ছিল।
সে তো ভেবেছিল তামাশা করবে, তবে সাইফান যে আগে থেকে পাকা খেলোয়াড়ের মতো দান দেবে তা কখনোই রামিসা ভাবেনি। এসব না মেনে নিল, যাচ্ছে তাই অবস্থা হবে এখানে তার। সোসাইটির লোকেরা সাইফানের কথায় আশ্বস্ত হয়ে রামিসার দিকে তাকিয়ে আছে তার জবাবের আশায়। রামিসা এদিক সেদিক তাকায়, সে নিজেই সাইফানকে গ্যারা করে ফেলতেছে, নিজেই ঝামেলায় পড়ে গেল। তবুও হার মানলে চলবে না, তাই রামিসাও জেদ ধরে বলল, আমি রাজি। কিন্তু সানাপ কথা সম্পূর্ণ করতে দিল না সাইফান। গম্ভীর কণ্ঠে বলে, আমার ছেলের নাম উচ্চারণ করবে না। তুমি ওর মা হওয়ার যোগ্যতা অনেক আগেই হারিয়েছ। ওকে তোমার প্রয়োজনে মনে পড়তো, এমনি নয়। তাই তোমার জন্য এটাই ভালো হবে, তুমি ভুলে যাও ও তোমার ছেলে, তুমি ওর কেউ নয়। একটু পরে ওর নতুন মা হবে। আশা রাখবো সানাপকে আর তোমার দরকার পড়বে না। আর দয়া করে সানাপকে নিয়ে কোনো সিন ক্রিয়েট করো না। কথা থেমে যায় রামিসার, ঢোক গিল সে। কোনো গুটি কাজ করছে না। রামিসা হতাশ মুখে যখন পরের সাল খুঁজতে ব্যস্ত, তখন সাইফান সবার উদ্দেশ্যে বলে, আমি বিয়েতে রাজি, তবে আমার অদ্রিজার সাথে পার্সোনাল কিছু কথা আছে। আশা করি আমাদের একটু স্পেস দিবেন। এক্সকিউজ মি, আমি আসি। কথাটা বলে অদ্রিজার রুমের দিকে চলে যায় সাইফান। অদ্রিজাও সাইফানের কথা শুনে ধীর পায়ে ওর পিছনে চলে যায়। সাইফান নিঃশব্দে এসে বিছানায় বসে। অদ্রিজা এসে পাশে দাঁড়াতেই সাইফান মুখ তুলে তাকায়। অতিরিক্ত রাগে সাইফানের চোখ মুখ রক্তাভ বর্ণ ধারণ করেছে। সাইফান স্থির দৃষ্টি নিয়ে অদ্রিজার পানে চেয়ে রইল কিছু সময়, তারপর শান্ত গলায় বলে, বিয়ে করবে না ভাই? থমকায়, চমকায়, বাকরুদ্ধ হয় অদ্রিজা। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করতে চায় সে, তবে পারছে না। এভাবে বিয়ের প্রস্তাব দেয় কে? পুরোটা পরিস্থিতি নিজের চোখে দেখেছে অদ্রিজা, তবে বিয়ের প্রস্তাব এত ক্যাজুয়াল দেখে হতবাক হয়ে কথা খুঁজে পায় না অদ্রিজা। সাইফান অদ্রিজার মুখ পরখ করে বলে, আমার জন্য নয়, এই মানুষগুলোর কথা। রামিসা আপনাকে অপমান করেছে তার জবাব। আর শেষে আমার ছেলেটার জন্য যদি আপনাকে চাই, আপনি কি অনুমতি দেবেন? আবারও বোকা হয়ে যায় অদ্রিজা, এলোমেলো দৃষ্টি ফেলে ঢোক গিল। তারপর বলল, কিন্তু আপনার বয়স নিয়ে সমস্যা? মাথা নাড়ি বলে, আমার 18 চলছে, 2 মাস বাদে 19 হবে। কিন্তু এসব কি আদৌ ঠিক হবে? রামেশের ব্যাপারে আমি আপনাকে পরে কোন এক সময় বলবো, কিন্তু আপাতত সোসাইটির লোকেদের মুখ বন্ধ করতে হবে। আমি চাই না রামেশের এসব কুরুচিপূর্ণ আচরণের কারণে আমাদের চরিত্রে কালি লাগুক, কিংবা লোকেরা উল্টোপাল্টা ভাবুক। আপনি এমনিতেও এখানে থাকবেন, যদি এখান থেকে চলে যান, লোকেরা রামিসা যা বলেছে তাই মেনে নেবে, আর একটা ভয়ঙ্কর পরিবেশও পরিস্থিতির সৃষ্টি হবে। আর আপনি এই রাতেই যাবেনই বা কোথায়? তার থেকে বরং আমার জন্য নয়, অ্যাটলিস্ট আমাদের নিয়ে যে কথা উঠেছে তা বন্ধ করতে হবে এবং আমার ছেলের জন্য রাজি হয়ে যান। শান্ত চোখে প্রতিটা কথা অদ্রিজা শুনল, তারপর সাইফানের দিকে স্থির দৃষ্টি নিয়ে কি ভাবল। সময় গড়ালো, তারপর অদ্রিজা নিজের কোলে তাকালো। সানাপ আবারও ঘুমিয়ে গেছে তার বুকে লেপ্টে। ছেলেটার জন্য মায়া হলো। সানাফের গাল লাল, ঠোঁট, চোখের পাতা, নাক, ঠোঁটের নিচে সাইফানের মতো থুতনিতে একটা কালো তিল। গাঢ় দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করে স্থির দৃষ্টি নিয়ে সানাফের মুখের পানে চোখ রেখেই মিনমিন করে বলে, আমি রাজি। কিন্তু সাইফান স্বস্তি পেল, কিন্তু শুনে থমকে গিয়ে জিজ্ঞেস করে, কিন্তু আপনার বোনের ছেলে, ওই পরিবার? সাইফান উঠে দাঁড়ালো, তারপর অদ্রিজার সামনাসামনি এসে দাঁড়িয়ে অদ্রিজার ভীতু ও চিন্তিত মুখটা দেখল। অদ্রিজা তাকিয়ে আছে, তাই সাইফান আঁচল তুলে অদ্রিজার মাথায় ঘোমটা তুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার ছেলের প্রক্টর হন এখন। আপনাদের পুরো দুনিয়া থেকে রক্ষা করার দায়িত্ব আমার। কথাটা বলে সাইফান চলে যায়। অদ্রিজা তাকিয়ে দেখল, ছেলে কোলে থাকার কারণে সাইফান নিজেই ঘোমটা তুলে দিয়েছে। ব্যাপারটা ভালো লেগেছে অদ্রিজার। সাথে সেও বিড়বিড় করে বলে, শুধু ছেলে নয়, সামলাতে হলে ছেলে আর তার বাবা দুজনকেই করব। সে তার দিক থেকে আমাদের রক্ষা করলে আমারও দায়িত্ব আমার দিক থেকে তাদের সামলালো। আলহামদুলিল্লাহ পড়ে বিয়ে কবুল করলো সবাই। তবে মহিলাগুলো এখনও অদ্রিজার পানে অদ্ভুত চোখে তাকিয়ে আছে আর গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। প্রথমবার অদ্রিজার খারাপ লাগলো, সাইফানের অর্ধাঙ্গিনী হওয়ার পর আর তেমন কিছু লাগছে না। রামিসা ঝামেলা করতে এসে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এখন বিচলিত ও নাটকীয় ভঙ্গিতে ভাঙা ভাঙা গলায় সাইফানকে উদ্দেশ্য করে বলে, তুমি তো বিয়ে করে নিলে সাইফান, আমি তাহলে আসছি, বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে। কথাটা বলে রামিসা দরজার দিকে পা বাড়াতে অদ্রিজা উচ্চস্বরে গম্ভীর গলায় বলে,
একটু দাঁড়ান। সাইফান চমকায়, তারপর অদ্রিজার পানে তাকায়। অদ্রিজা স্বাভাবিক মুখাভঙ্গি নিয়ে সানাবকে নিজের কোল থেকে সাইফানের দিকে এগিয়ে দিয়ে বলে, ওকে একটু নেবেন? সাইফান সানাবকে কোলে তুলে নেয়। তবে অদ্রিজা কি করতে চাইছে তার বোধগম্য হলো না। অদ্রিজা সানাবকে সাইফানের কোলে তুলে দিয়ে উঠে দাঁড়িয়ে সবার দিকে একবার তাকায়। তারপর বিড়াল পায়ে এগিয়ে এসে রামিসার সামনে দাঁড়ায়। রামিসার মুখের দিকে তাকিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্রিজা শান্ত গলায় সাইফানকে প্রশ্ন জিজ্ঞেস করে, এখন আমরা বিবাহিত? সাইফান ঢোক গিললে বলে, জি। আমি আপনার বউ? জি। প্রাক্তন স্ত্রী থেকে বর্তমান স্ত্রী আপনার ওপর হক বেশি, তাই না? বিব্রত ঠেকল এই প্রশ্ন, তবু মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করে সাইফান। রামিসা অবাক চোখে তাকিয়ে আছে। অদ্রিজা এবার মাথা ঘুরিয়ে রামিসার দিকে তাকিয়ে তার সারা মুখে দৃষ্টি বুলে অপেক্ষা না করে সশব্দে চর দিয়ে বসে রামিসার গালে। সবাই হতবাক হয়ে যায়। রামিসা গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকাতেই অদ্রিজা শক্ত গলায় বলে, মাঝরাতে ভদ্রলোকের বাসায় এমনভাবে আসার জন্য এবং চেঁচামেচি করে সিন ক্রিয়েট করার জন্য এই চরটা। কথাটা শেষ হতে আরও একটা চর দিয়ে বলে, এসে তামাশা করে আমার এবং আমার স্বামীকে জড়িয়ে উল্টোপাল্টা কথা বলার জন্য। তারপর আরও একটা ঠাটিয়ে চর মেরে বলে, এই চরটা হলো যতবার আমার পরিবারের কথা মনে পড়বে ততবার এই চরটার কথা মনে পড়বে। নেক্সট টাইম যেন আমি আপনাকে আমার বাসার আশেপাশে এবং আমার স্বামীর আশেপাশে না দেখি, তাহলে এবারের মতো ভুলে যাব আপনি আমার বড় এবং আমার স্বামীর প্রাক্তন স্ত্রী ছিলেন। এখন আপনি আসতে পারেন।